সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ক্লাসে জয়েন করার জন্য। আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ রুলস গুলো নিয়ে। তো বন্ধুরা, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ রুলস গুলো নিয়ে যে আজকে আমি আলোচনা করব, তার প্রথমেই কিন্তু একটা কথা বলতে চাইছি তোমাদেরকে, সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ভার্ব। ভার্বের গুরুত্ব কেন, ভার্বটাকে এত গুরুত্ব দেওয়া হয় আমাদের সবকিছুতেই, বাক্য তৈরি করার ক্ষেত্রে থেকে শুরু করে আর আমরা যে কোনো পরীক্ষায় দিই না কেন, যাই করি না কেন, ভার্বটাকে কেন এত গুরুত্ব দেওয়া হয় বা এত মূল্যায়ন করা হয়। এর প্রথম কারণ হচ্ছে ভার্ব হচ্ছে কি একটা বাক্যের প্রাণ, হার্ট। আমরা কখনোই কোনো বাক্য ভার্ব ছাড়া মেক করতে পারবো না। এখন আমাদের পরীক্ষাতে ভার্ব নিয়ে যে প্রশ্নগুলো আসে, সেখানে কিন্তু লেখা থাকে যে তোমার যেই প্রশ্নগুলো আসবে সেগুলোর সমাধান আমাদের করতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলোর উপর বেস করে এবং রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস গুলোর উপরে বেস করে। এখন এই জায়গায় দুইটা জিনিস দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই কথাটাকে আলাদা বলা হয়েছে, আবার রাইট ফর্ম অফ ভার্বস এই কথাটাকেও আলাদা বলা হয়েছে। তো দুইটা বিষয়কে ভার্ব হওয়ার পর আলাদা কেন বলা হচ্ছে, এর কিন্তু একটা কারণ রয়েছে, তাই না? অবশ্যই এর একটা কারণ রয়েছে, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব দুইটা এক জিনিস নয়। আমি একটা বাক্য তোমাদেরকে দেখাতে পারি, যেমন ধরো আই হ্যাভ আই হ্যাভ ডান আ গুড জব। আমি খুব ভালো একটা কাজ করেছি। হ্যাঁ, আই হ্যাভ ডান আ গুড জব। আমি এই বাক্যটাকে একটু বড় করে দিই, তোমরা বুঝতে পারবা। আমি খুব ভালো একটা কাজ করেছি। একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা, আমরা জানি যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মূল ভার্বের ভি থ্রি ফর্ম হয়, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখানে আমরা যেহেতু হ্যাভ আছে, হ্যাভ থাকার পরে আমরা ডু থেকে এটাকে ডান লিখেছি, তাহলে এখানে কিন্তু ডান হয়েছে। এখন ধরো আমি যদি এখানে সাবজেক্টটাকে আই চেঞ্জ করে হি করে দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে আর হ্যাভ লিখতে পারবো না, আমাকে এখানে হ্যাজ লিখতে হবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখো, এই ডানটা কিন্তু আর পরিবর্তন হলো না, তাই না? কারণ এই ডানটা এই জন্য পরিবর্তন হয়নি, কারণ টেন্সের নিয়ম অনুসারে পারফেক্ট টেন্স গুলোতে, অর্থাৎ যদি ভার্বের আগে হ্যাভ ভার্বকে ব্যবহার করা হয়, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড বা হ্যাভিং যদি থাকে, তাহলে সব সময় ভার্বের ভি থ্রি হবে। তাহলে এটা কিন্তু টেন্সের নিয়ম মেনে হয়েছে, অর্থাৎ যেই ভার্বটা টেন্সের নিয়ম মেনে পরিবর্তন হয় সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এখানে ডান হওয়াটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। কিন্তু এখানে আই হওয়ার কারণে হ্যাভ হয়েছে, হি হওয়ার কারণে যে হ্যাজ হয়েছে, এখানে হ্যাভ বা হ্যাজ হওয়ার বিষয়টা ডিপেন্ড করে এই সাবজেক্টের উপরে, অর্থাৎ সাবজেক্ট অনুসারে এই ভার্বটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট অনুসারে যে ভার্বটা পরিবর্তন হয়, অর্থাৎ সাবজেক্টকে ফলো করে যে ভার্বটা পরিবর্তন হয়, সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্টের সাথে ভার্বের চুক্তি। তাহলে এখানে হ্যাজ হওয়াটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ডান হওয়াটা হচ্ছে গিয়ে রাইট ফর্ম অফ ভার্ব। ক্লিয়ার বিষয়টা বুঝতে পেরেছো নিশ্চয়ই বন্ধুরা? তার মানে আমরা এখন যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস নিই, তাহলে বলতে চাই যে সাবজেক্ট ও নাম্বার ও পার্সন অনুসারে ভার্বের রূপ নির্ধারিত হয় যেভাবে, সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এখন থেকে আমরা কিন্তু দুইটাকে গুলিয়ে ফেলবো না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা সাবজেক্টের সাথে সম্পর্ক আছে যার, আর রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্টের সাথে সম্পর্ক নেই, যার টেন্সের সাথে সম্পর্ক। যদি এইভাবে আমরা থিঙ্ক করতে পারি, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বস দুইটা জিনিস আমাদের কাছে দুই রকম মনে হবে এবং আমরা সঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আশা করি এই অংশটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তাহলে আমরা নিশ্চয়ই বুঝে ফেলেছি সাবজেক্ট ফর এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব দুইটা দুই জিনিস। ঠিক আছে, আহ যদি এটা বুঝতে পারি, এখন আমরা একটা বাক্য দেখতে পারি, এখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমাদের জন্য। দেখো এখানে বড় একটা বাক্য লেখা আছে, গ্রাফস অফ মেনি এরিয়াস অফ রেডিও এন্ড টেলিভিশন টেকনোলজি। এখানে মেক্সও দেওয়া আছে, মেকও দেওয়া আছে। ইট ইজি ফর ফাইন্ড টু ইজি ফর হিম টু ফাইন্ড আ জব। অনেক বড় একটা সেন্টেন্স। তাহলে আমরা বুঝতে পারতেছি সাবজেক্ট ফর এগ্রিমেন্টটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে, অর্থাৎ সাবজেক্ট যেটা হবে, যেই পার্সন হবে, সেই পার্সন উপরে বেস করে আমরা ভার্বকে বসাবো। এখন মাঝে মধ্যে কিন্তু আমাদের বাক্যগুলোতে বা পরীক্ষাতে এক্সামগুলোতে বাক্যগুলো অনেক বড় বড় থাকতে পারে, ভার্বের আগে অনেক কিছু থাকতে পারে, তখন আমাদের বাক্য থেকে সাবজেক্ট খুঁজে বের করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়, বা আমরা সহজে খুঁজে বের করতে পারি না যে এই বাক্যের ভিতরে আসলে সাবজেক্ট কোনটা। এটা এই ধরনের এমন একটা বাক্য। এখানে লক্ষ্য করে দেখি আমরা, ভার্ব হচ্ছে গিয়ে মেক্স বা মেক, তার আগে কত বড় একটা লাইন আছে। তো এত বড় একটা লাইন কি কখনো সাবজেক্ট হতে পারে? এত বড় লাইন তো সাবজেক্ট হবে না, সাবজেক্ট ওয়ার্ড সবসময় একটা হবে বা একটা কম্বাইন্ড ওয়ার্ড হবে। তাহলে এত বড় ওয়ার্ড কখনো সাবজেক্ট নয়। তাহলে এই বাক্য থেকে, হিস থেকে শুরু করে টেকনোলজি পর্যন্ত, আমরা এই অংশটুকু পর্যন্ত কাকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করব? খুব সহজ একটা রুলস এটা, সবসময় মনে রাখতে হবে আমাদের। আমরা যখন বাক্য পড়া শুরু করব, বাক্যের শুরুতে যদি কখনো কোনো প্রিপজিশন চলে আসে, ওই প্রিপজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত অংশটাকে আমাদের কেটে দিতে হবে। অর্থাৎ প্রিপজিশন থেকে শুরু করে সাবজেক্ট, মানে ভার্বের আগ পর্যন্ত অংশ কখনোই সাবজেক্ট ওয়ার্ড হতে পারে না, মানে প্রিপজিশনের পরে কখনোই সাবজেক্ট ওয়ার্ড থাকে না। তাহলে এখানে অফ থেকে শুরু করে টেকনোলজির ভিতর পর্যন্ত কিন্তু কোনো সাবজেক্ট নেই।
তাহলে হিজ গ্রাফস এখানেই সাবজেক্ট। এই দেখো এই গ্রাফটা হলো কি এই বাক্যের সাবজেক্ট। তাহলে সে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে। তো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট টেন্সে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে এখান থেকে আমরা সঠিক নিব মেকটা কিন্তু হবে না। তাহলে আমরা মাঝে মধ্যে যদি সাবজেক্ট দেখে একটু ঘাবড়ে যাই, নিয়মগুলো ফলো করে সাবজেক্টটাকে ফাইন্ড আউট করব, তারপরে ভার্বটাকে সঠিকভাবে বসাবো। তার মানে বোঝাই যাচ্ছে আমরা যদি সাবজেক্ট ভালোভাবে ফাইন্ড আউট না করতে পারি, সাবজেক্টটা কোন পার্সনে আছে সেটা যদি বুঝতে না পারি, তাহলে পরীক্ষাতে কোনো অবস্থাতেই কিংবা যে কোনো সেন্টেন্স মেক করার ক্ষেত্রেও কোনো অবস্থাতেই আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে সঠিকভাবে বসাতে পারবো না এবং ভার্বেরও সঠিক রূপ বসাতে পারবো না। এই জন্য সাবজেক্ট ফাইন্ড আউট করাটাও খুবই গুরুত্বপূর্ণ ভার্ব অ্যানালাইসিস করার ক্ষেত্রে। আশা করি সবার মনে থাকবে বিষয়টা। তো এখন চলো আজকে আমরা রুলস শিখবো 1 to 5 ফার্স্ট পার্টে। তো প্রথম রুলস নিয়ে কথা বলা যাক, যে প্রথম নিয়মে আমরা কি বলেছি। খুবই সহজ একটা রুলস, যেটা সবাই আমরা জানি, ঠিক আছে। দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমরা তো জানি সিঙ্গুলার সাবজেক্ট মানে একজনকে বোঝায়, আর প্লুরাল সাবজেক্ট মানে একজনের বেশিকে বোঝায়। তো যদি দুইটা বা তিনটা চারটা মানে দুইটার বেশি কোনো সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয়, তাহলে তাদের পরে যে ভার্বটা আমরা বসাবো বা যে ভার্বটা আমরা বসাবো অবশ্যই কিন্তু সেটা প্লুরাল হতে হবে। ভার্ব বা প্রোনাউন তুমি যাই বসাও সেটা প্লুরাল হতেই হবে তোমাকে, ঠিক আছে, যদি এন্ড দ্বারা যুক্ত হয়। তাহলে একটু লক্ষ্য করে দেখো, মনসুর এন্ড সাইদু ডুইং দেয়ার ওয়ার্ক, তাদের কাজ করতেছে, ইটস অ্যান কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস চলতেছে। তাহলে অবশ্যই বাক্যে একটা সাহায্যকারী ক্রিয়া ব্যবহৃত হবে, যেহেতু মূল ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। এবার লক্ষ্য করি আমরা এন্ড আছে বাক্যতে, তো এন্ড এর পূর্বে মনসুর একটা সিঙ্গুলার সাবজেক্ট, একজন ব্যক্তি, আবার এন্ড এর ডান পাশে সাইদুর একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে দুইটা সাবজেক্ট এন্ড দ্বারা যেহেতু যুক্ত হয়েছে, আমাদের এখানে প্লুরাল ভার্ব আর দিতে হবে। এখন আমরা যদি এটাকে পাস্ট করার জন্য এখানে ওয়ার দিতাম তাহলেও হতো, সেক্ষেত্রে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো, ঠিক আছে। তো আমরা এখানে আর ওয়ার ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। তারপরে দেখো এখন আমি হ্যাভ ভার্ব দিয়ে একটা বাক্য গঠন করি, কারণ হচ্ছে সাহায্যকারী ভার্ব এম ইজ আর এর মধ্যে যেমন প্লুরাল একটা ভার্ব আছে, পাস্টের মধ্যে ওয়াজ ওয়ারে যেমন প্লুরাল ভার্ব আছে, তেমন হ্যাভ হ্যাজ হ্যাড মানে হ্যাভ ভার্বের মধ্যেও প্লুরাল ভার্ব আছে, ডু ভার্বের মধ্যেও প্লুরাল ভার্ব আছে, সিঙ্গুলার আছে। তাহলে হ্যাভ ভার্বেও প্লুরাল আছে। যদি আমি এরকম একটা বাক্য নেই যেটা পারফেক্ট টেন্স, যেমন ধরো আনোয়ার এন্ড সাকিব হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, আনোয়ার এবং সাকিব কি করেছে, তাদের বাড়ির কাজ শেষ করেছে, এটা কিন্তু একটা পারফেক্ট টেন্স। আর আমরা জানি যে পারফেক্ট টেন্স গুলোতে হ্যাভ ভার্বের পরে মূল ভার্বের V3 হয়। তো এবার এখানে আমাকে একটা হ্যাভ ভার্ব তো বসাতেই হবে। তো 100% আমাকে মনে রাখতে হবে, এখানে যে হ্যাভ ভার্বটা আমরা বসাবো, হ্যাভ ভার্ব কয়টা আছে, হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, আছে হ্যাজ, তারপরে আছে হ্যাজ, তাই না, এগুলো আছে। তো এখানে আমরা যে ভার্বটা বসাবো সেটা প্লুরাল করতে হবে। কেন প্লুরাল করতে হবে, কারণ হচ্ছে এখানে এন্ড আছে, এন্ড দুইটা সিঙ্গুলার সাবজেক্টকে কানেক্ট করেছে। তো আনোয়ার এবং সাকিব মিলে হয়ে গেল প্লুরাল। তো হ্যাভ এবং হ্যাজের মধ্যে কে প্লুরাল, হ্যাভ এবং হ্যাজের মধ্যে হ্যাভ হচ্ছে গিয়ে প্লুরাল। তাহলে কোনো অবস্থাতে এখানে আমরা হ্যাজ কে বসাতে পারবো না, আমাকে এখানে হ্যাভই বসাতে হবে। তাহলে হ্যাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই জন্য কারেক্ট, কারণ হ্যাভ প্লুরাল। এভাবে আমরা এটা বসাই দিলাম। তো পরের গুলা তোমরাও খুব সহজে পারবা। সাথী, রনি এন্ড ফাহমিদা, এখানে দেখো তিনটা সাবজেক্ট আমরা এন্ড দ্বারা যুক্ত করেছি। এখানে আরেকটা নতুন জিনিস শেখা যেতে পারে, সেটা হচ্ছে যদি দুয়ের অধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়, তাহলে প্রথম সিরিয়ালের যে সাবজেক্ট গুলো আছে তাদের পরে আমরা কমা দিব, এন্ডের আগে যেটা আছে তারপরে কমা অফ হয়ে যাবে, তারপরে এন্ড দিয়ে বাকি লাস্টের যে সাবজেক্ট আছে সেটা কানেক্ট করব। এখানে যদি আমি আরো নাম যুক্ত করতাম, যেমন ধরো তামিম যুক্ত করলাম, তামিম যুক্ত করলাম, তো তামিম যদি যুক্ত করি সেক্ষেত্রে এখানেও আবার কমা হতো। তো আমি চাইলে এরকম 4, 5টা 6টা নাউনকে অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এন্ড দ্বারা তো যুক্ত হয়েছে, তাহলে এটা প্লুরাল, আমরা প্লুরাল ভার্ব আর কে ব্যবহার করেছি, ঠিক আছে। এখন আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, যদি তোমরা এই 1 নাম্বার রুলসটা বুঝে থাকো, তোমরা আমাকে এই ডি নাম্বারের অ্যান্সারটা সবাই বলবা যে এটার সঠিক অ্যান্সার কি হতে পারে। ইউ, হি এন্ড আই হ্যাভ অথবা হ্যাজ হবে বিন ফ্রেন্ডস, তুমি, আমি এবং আমরা কি, আমরা তিনজন আর কি, আমি, সে এবং তুমি কি, আমরা কি বন্ধু হয়েছি। এখানে বলো কোনটা সঠিক অ্যান্সার হবে, তাহলে সবাই বলো, ট্রাই করো। হ্যাভ দিব, হ্যাভ দিব। কেন হ্যাভটা দিব বলো তো, কেন হ্যাভ হবে? ইউ, হি এন্ড আই প্লুরাল, তাই, তিনটা আলাদা আলাদা সিঙ্গুলার সাবজেক্ট, হ্যাঁ সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে এবং এটা কি হয়ে গেছে, ওরা প্লুরাল। প্লুরাল হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা এটাকে প্লুরাল ভার্ব দিব। তাহলে আমাদের কি মনে থাকবে হ্যাভ এবং হ্যাজের মধ্যে কে প্লুরাল সব সময়? হ্যাভ, হ্যাঁ প্লুরাল, তাহলে সব সময় এটা মনে রাখতে হবে, ঠিক আছে। Yes, sir.
একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা, নাউনের সাথে এস বা ইএস হওয়ার কারণে সে কি হয়েছে, সে হয়েছে গিয়ে তোমার প্লুরাল। কিন্তু আমরা এখানে লক্ষ্য করতেছি যখন ভার্বের সাথে আমরা এস কে যুক্ত করেছি তখন সেটা কি হয়ে গেল, সিঙ্গুলার হয়ে গেল, কারণ হি একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই অনুসারে আমরা একটা সিঙ্গুলার ভার্ব বসাইছি। দে হচ্ছে গিয়ে প্লুরাল সাবজেক্ট, সেই অনুসারে আমরা একটা প্লুরাল ভার্বকে বসাইছি। তার মানে এইরকম ভাবে এন্ড দ্বারা যুক্ত হলেও যদি দুইটা সাবজেক্টকে বা দুইটা তোমার বিশেষণকে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করেছি। এই জন্য দ্য প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি একই বস্তু, এই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করেছি। তো এইরকম ভাবে এন্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও যদি আমরা লক্ষ্য করি যে পরবর্তী এন্ড এর পরে যে পদবিটা আছে তার আগে দা নেই, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই জায়গাতে সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরবো। যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা এখন এটার অ্যান্সারটা কি দিয়েছিলে তোমরা বলো তো? উইন্স না উইন হবে? উইন্স হবে, হ্যাঁ, কারণ উইন্স হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব। এখন যদি আমরা উইন নেই তাহলে কি ভার্ব হবে? প্লুরাল ভার্ব হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে বিষয়টা? তাহলে এড থাকলেই কিন্তু, হ্যাঁ, তোমার কোশ্চেন আছে। 3 নম্বর রুলসে আসা যাক বন্ধুরা, তাহলে 3 নম্বরে চলে আসি। সবগুলো রুলসই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমরা যদি যত বেশি এক্সাম্পল করব তত বেশি কি হবে, আমাদের অনুশীলন অব্যাহত থাকবে, আমরা আরো ভালোভাবে জানতে পারবো। আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর। আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করব রুলসের পাশাপাশি, সেই ক্ষেত্রে আমাদের অনুশীলনটা ভালো হবে। এন্ড দ্বারা যুক্ত দুই বা দুইয়ের অধিক নাউন যদি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আবার ভার্ব প্লুরাল হবে। দেখো একই রকমের উদাহরণ, উপরে যে উদাহরণগুলো ব্যবহার করেছি এখানেও সেই উদাহরণগুলো আমরা ব্যবহার করব। দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, দেখো এখানে সেক্রেটারির আগে আমরা দাকে ব্যবহার করেছি, তাহলে 100% এই হেডমাস্টার এবং সেক্রেটারি দুইজন আলাদা ব্যক্তি। দুইজন আলাদা ব্যক্তি হওয়ার কারণে আমরা দুই জায়গাতে দুইবার দা ব্যবহার করছি, তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে এখানে আমরা ওয়ার এবং ওয়াজ থেকে ওয়াজকে নিতে পারবো না, আমাদেরকে ওয়ার নিতে হবে। ওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এখানে প্লুরাল ভার্ব। যদি আমরা এখান থেকে দাটাকে তুলে দিই, কেটে দিই, তাহলে কিন্তু আবার ওয়াজ হবে। আশা করি বুঝতে পেরেছো। দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার ক্লাব আর অথবা ইজ আ ভেরি লার্ন পারসন, এখানে যদি এরকম একটা ভার্ব নেই, সেক্ষেত্রে একটু লক্ষ্য করতে হবে। দেখো এখানেও সেক্রেটারির আগে দা দিয়েছি, তাহলে এখানে আমরা আর কে নিব, ইজকে নিতে পারবো না, কারণ এখানে প্লুরাল ভার্ব হয়েছে। এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে আমাদের যদি 2 নাম্বারটা মনে থাকে তাহলে 3 নাম্বার এমনিতেই মনে থাকবে। আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছো, এখানে প্রশ্ন করার কিছু থাকে না। এবার চলো 4 নাম্বারটায় যাই। ঠিক আছে, এই যে একজন আমাকে তোমরা মাত্র প্রশ্ন করলা যে স্যার ব্রেড এন্ড বাটারকে কেন সিঙ্গুলার ভার্ব বলা হয়? ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর এই 4 নাম্বার রুলসে আছে। দেখো একটু লক্ষ্য করে, এন্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার সাবজেক্ট গুলা যদি একই ভার্ব বা অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হইতে পারে। দুই জিনিস, দুইটা ভিন্ন ধরনের জিনিস। যেমন ধরো আমি মাই নেম মানে আমার নাম এবং অ্যাড্রেস ইজ গিভেন বিলো, আমার নামটা এবং অ্যাড্রেসটা দেওয়া হবে। তাহলে আমার নাম এবং অ্যাড্রেস দুইটাই কিন্তু আমার সম্পর্কে, মানে আমার সম্পর্কেই তুমি নাম বলতেছো, আমার সম্পর্কেই তুমি অ্যাড্রেস বলতেছো। তাহলে মূলত এখানে যার সম্পর্কে কথাগুলো বলা হচ্ছে নাম এবং অ্যাড্রেস, সে কিন্তু এক ব্যক্তি। তাহলে আমরা মাঝে মধ্যে যখন রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব, সেক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল করব, আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করব যে ভাবের দিক থেকে, মানে ভাবার্থে সে কি এক ব্যক্তি কিনা নাকি অধিক ব্যক্তি। যদি ভাবের দিক থেকে তারা একই ব্যক্তি হয়, ভাবের দিক থেকে যদি সেটা একই জিনিস হয়, সেক্ষেত্রে 100% ভার্বটা সিঙ্গুলার। তাহলে এখানে মাই নেম আর অ্যাড্রেস একই ব্যক্তি, এই জন্য আমরা এখানে ভার্বটা সিঙ্গুলার করব, এখানে ইজ হবে। এখানে কি হবে? ইজ হবে। আমরা এখানে আর ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। আচ্ছা, তুমি যখন ব্রেকফাস্ট করো, সেক্ষেত্রে ব্রেডের উপরে বাটারটাকে মিক্সড করো, তাই না? এবং দুইটাকে একসাথেই খাও, তাহলে দুইটা বস্তু তুমি একসাথে খাচ্ছ এবং এই দুইটা জিনিস একসাথে হওয়ার পরেই তোমার ফেভারিট খাবার হয়। তাহলে ফেভারিট খাবারের তালিকাতে শুধু ব্রেডকে কিন্তু তুমি প্রাধান্য দিচ্ছ না, শুধু ব্রেড তোমার ভালো লাগবেও না, ব্রেডের সাথে যখন তুমি বাটারকে মিক্সড করবা, এই ব্রেড আর বাটার মিক্সড হয়ে তোমার কাছে ভালো লাগবে। সেক্ষেত্রে অবশ্যই এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, এই জন্য আমরা এখানে ইজ কে ব্যবহার করব। যেমন ধরো আমরা যখন কোনো একটা তরকারি খাই বা কোনো একটা প্রিয় খাবার খাই, যেমন ধরো নুডলস খুব প্রিয় খাবার, আমার খুব প্রিয় খাবার চটপটি, তোমরা অনেকেই জানো। এখন ধরো তো চটপটি খাওয়ার সময় চটপটির মধ্যে কি শুধুমাত্র আলু থাকে বা শুধুমাত্র কি তোমার ডাবলিউড থাকে নাকি ফুচকা থাকে, কত কিছু থাকে একসাথে, তাই না? তাহলে এই সব কিছু মিলিয়ে একটা জিনিস হয়েছে, তাহলে চটপটি ইজ আ সিঙ্গুলার সাবজেক্ট। ঠিক আছে, তো এইভাবে যদি কখনো একাধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও ভাবার্থে একটা জিনিসকেই বোঝায়, তখন আমরা ভার্বকে সিঙ্গুলার করে দিব। এবার সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? একই রকম ভাবে স্লো এবং স্টাডি কি হবে? উইন্স হবে, উইন হবে না। তবে এখানে একটা জিনিস, হ্যাঁ এখানে একটা জিনিস মনে,
হ্যাঁ কোশ্চেন করো, বলো বন্ধু। হ্যাঁ কোশ্চেনটা করে ফেলো দ্রুত। বলছি যে এখানে যে ফেভারিট বলেছে মানে প্রিয় ব্রেকফাস্টের ক্ষেত্রে ব্রেড আর বেড মানে এই দুটো একসাথে খেতে হয় বলে এখানে আমরা সিঙ্গুলার মানে হ্যাঁ সিঙ্গুলার হ্যাঁ ভার্ব দিলাম, হ্যাঁ তাই না? হ্যাঁ এই জন্যই। হ্যাঁ যে কোনো দুইটা ফল একই সময়ে মানে নাস্তা করার সময় খাচ্ছে তখন কি দিব? মনে করেন যে না আম না, এবং নাস্তা খাওয়ার সময় কলা। যদি তুমি না দাও, তুমি যদি আলাদাভাবে দুইটা বস্তু সম্পর্কে আলাদা আলাদা বিষয় বলো, যে ব্রেড এন্ড বাটার ইজ দ্য ডিফারেন্ট থিংস, ব্রেড এবং বাটার একটা দুইটা ভিন্ন ধরনের দুইটা জিনিস, সেক্ষেত্রে আর হবে। কারণ ভাবার্থে তুমি দুইটাকে আলাদা আলাদা ভাবে কোনো কিছু ইঙ্গিত করতেছো, অথবা তুমি ব্রেড এবং বাটার নিয়ে আলাদাভাবে এমন ভাবে কথা বললা যে ব্রেড তৈরি হয় আটা দিয়ে এবং বাটার তৈরি হয় ঘি দিয়ে, তাহলে তুমি বাক্যটাকে এভাবে বললা ব্রেড এন্ড বাটার মেড কি তোমার কি কি ওই তোমার আটা এবং ই দিয়ে। এই সেক্ষেত্রে ভাবের দিক থেকে তুমি দুইটাকে কি ভিন্ন ভিন্ন প্রকাশ করতেছো না, ভিন্ন ভিন্ন জিনিস প্রকাশ করতেছো না, সেক্ষেত্রে তুমি কি দিবা? ইজ না, তখন আবার কি হয়ে যাবে? আর হয়ে যাবে। তার মানে ভাবটা বুঝতে হবে, বাক্যের মধ্যে ভাবটা কি রকম আছে। তার মানে ভাব বুঝতে হলে আমাকে বাক্যের অর্থ বুঝতে হবে, আর বাক্যের অর্থ যদি আমরা বুঝতে চাই তাহলে আমার শব্দ ভান্ডার স্ট্রং হতে হবে, আমাকে টেন্স বুঝতে হবে। তাহলে বুঝতেই পারতেছো, আমরা যদি ইংরেজি বাক্য পড়েই বুঝতে না পারি তাহলে আমাদের কাছে সবকিছুই কঠিন। তো আমরা যদি ইংরেজি বাক্য পড়ে বোঝার চেষ্টা করতে চাই বা পড়ে বুঝতে চাই, তাহলে সর্বপ্রথম কি করতে হবে? বাক্য পড়ে বুঝতে হবে। আর এই জন্য আমাদের ভোকাবুলারি লেভেল কি স্ট্রং করতে হবে। তোমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ আমরা কি সবাই নিয়মিত রেগুলার ভোকাবুলারি শিখবো? অবশ্যই শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে তোমাদেরকে হোমওয়ার্কে আমি ওই ভোকাবুলারি দিয়ে দেবো আবার আজকে। তো সেক্ষেত্রে তোমরা সবগুলা নোট করবা, নোট করে কি করবা? সেগুলো খাতায় তুলবা এবং শিখে ফেলবা। তো বন্ধুরা এখানে ইউটিউবে আমাদেরকে অনেকে দেখছে, ফেসবুকে আমাকে অনেকে দেখছে, এখানে আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা আমার সাথে ক্লাস করছে। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো কেউ, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর নিয়মিত আপডেট পেতে আমার প্রোফাইল লিংক, গ্রুপ লিংক সবকিছু এই পোস্টের কমেন্টে দেওয়া আছে, এই ভিডিওটার কমেন্টে দেওয়া আছে। মানে তোমরা এখানে চেক করে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবা, আমার সাথে যোগাযোগ করতে পারবে। ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে সবসময় আছি। ওকে, তো এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, চলো রুলসে আবার চলে আসি। আরেকটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে টাইম অ্যান্ড টাইড বা 2 and 2 বা 3 and 3 ইত্যাদি এরূপ সাবজেক্টের ক্ষেত্রে উপরোক্ত নিয়মটি প্রযোজ্য নয়। ঠিক আছে, আচ্ছা, এরকম ক্ষেত্রে ওয়েটস হবে না। যেমন ধরো টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান, ঠিক আছে, ওয়েটস কখনো তুমি দিতে পারবে না সিঙ্গুলার। 2 and 2 মেক্স 4, 2 আর 2 তো 4 হবে, নতুন আরেকটা সংখ্যা হবে। সেক্ষেত্রে 2 আর 2 একই রকমের ওয়ার্ড তুমি দেখতেছো, তুমি এটাকে সিঙ্গুলার করে দিবা, হবে না, সেক্ষেত্রে কিন্তু আবার প্লুরাল হবে। এটা মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, এবার চলো আমরা 5 নাম্বার রুলসে চলে যাই। 5 নাম্বার রুলস, এটাও এন্ড দ্বারা, 6 নাম্বারটাও এন্ড দ্বারা। হ্যাঁ তাহলে 6 পর্যন্ত করবো আমরা, 6 নাম্বারটাও যেহেতু এন্ড দ্বারা। তো 5 নাম্বার রুলস আমাদেরকে কি বলতেছে, খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রচুর আসে পরীক্ষাতে। আমি অনেক অ্যানালাইসিস করে দেখেছি, এভরি, ইচ যুক্ত, নো যুক্ত, এগুলো যুক্ত, শূন্যস্থান পূরণ বা গ্যাপ ফিল বা রাইট ফর্ম অফ ভার্ব প্রচুর আসে পরীক্ষাতে। এই জন্য এই রুলসটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, খুবই ভালোভাবে এই রুলসটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। তো টেনশনের কোনো কারণে বন্ধুরা, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তোমরা সবাই জানো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে সবকিছুই আমাদের কাছে কি হবে, সবকিছুই আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা প্র্যাকটিস করব বেশি। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো চলো, এন্ড দ্বারা যুক্ত একাধিক সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে যদি তোমরা কখনো ইচ পাও, এভরি পাও বা নো যদি ব্যবহৃত হয়, পরবর্তী ভার্বটা সবসময় সিঙ্গুলার। তাহলে তুমি কোথাও দেখেছো ইচ আছে, এভরি আছে, নো আছে, তুমি চোখ বন্ধ করে ভার্ব সিঙ্গুলার দিয়ে দিবে। এন্ড দেখে আবার ঘাবড়ে যেও না। যেমন ধরো ইচ গার্ল এন্ড ইচ বয় গট প্রাইজেস, দেখো পুরস্কার পেয়েছে সবাই, প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকারা কি পেয়েছে? পুরস্কার পেয়েছে। একটু লক্ষ্য করে দেখো, যখন আমরা কোনো পুরস্কার পাই, একটা পুরস্কার কিন্তু 10 জনকে দেয় না। যেমন ধরো মেডেল পুরস্কার হিসেবে দেওয়া হবে, তো মেডেলটা সবাইকে আলাদা আলাদা ভাবে দেওয়া হবে। হ্যাঁ, একটা প্রাইজ সবাইকে দেওয়া হয়, সেটা যদি বিশেষ প্রাইজ হয়, যেমন একটা কাপ সবাইকে দেয়, পুরো দলকে দেয়। এখন মেডেল দিবে তোমাকে, ধরো সেক্ষেত্রে প্রত্যেকটা মেডেল কিন্তু আলাদা আলাদা এক একজন ব্যক্তিকে দিবে, তাই না? তো এখানে কি বলা হয়েছে, প্রত্যেক বালিকা এবং প্রত্যেক বালককে পুরস্কার দেওয়া হয়েছিল। তাহলে এখানে ইচ গার্ল এবং ইচ বয় যেহেতু আছে, ওরা এন্ড দ্বারা যুক্ত হলেও আমরা ভার্বটাকে প্লুরাল না ধরে সিঙ্গুলার ধরবো। তো আমরা অবশ্যই জানি হ্যাভ এবং হ্যাজের মধ্যে সিঙ্গুলার হচ্ছে গিয়ে হ্যাজ, তাহলে এখান থেকে আমরা হ্যাভটাকে তুলে দিব, হ্যাভ হবে না। যারা হ্যাভ দিবা তাদের কাটা। যেহেতু এখানে ইচ আছে, এটা মাথায় রাখতেই হবে। এভরি বয় এবং এভরি গার্ল এন্ড এভরি চাইল্ড
ইজ ওয়েলকাম অথবা আমি এখানে যদি দেই আর ওয়েলকাম, দুইটার মধ্যে কোনটা রাইট হবে তোমাকে বুঝতে হবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা এখানে এন্ড দিয়েছি, তো এন্ড দেওয়ার মানেই যে এখানে আর হবে বা বয়ের হবে তা কিন্তু নয়। এভরি বয়, প্রত্যেক বালক, প্রত্যেক বালিকা এবং প্রত্যেক শিশু, যেহেতু ইচ এভরি এগুলো আছে, আমরা এখানে ইজ কে দিব, সবাইকে ওয়েলকাম করা হয়েছিল। তাহলে এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে? এই উপরের বাক্যটাও প্যাসিভ সেন্টেন্স, কারণ দেখো এখানে কে যে পুরস্কার দিয়েছে, কে যে স্বাগতম জানিয়েছে সেটা কিন্তু নেই, এখানে বাই যুক্ত হয়ে সেটা শেষে থাকতে পারতো। তো তোমরা দেখবা যে বাক্যের ভিতরে অনেক সময় কি আসে, অনেক ধরনের প্যাসিভ সেন্টেন্স আছে, প্যাসিভ সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব, এই বিষয়গুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে, বুঝতে হবে, তা না হলে কিন্তু আমরা কি করব, ভুল করব। তো বাকি তিনটা তোমাদের জন্য, চলো তোমাদের সাথে নিয়ে প্র্যাকটিস করি বাকি তিনটা। পরে আনিকা বুশরা বলবে আমাকে। আনিকা তুমি আমাকে বলো তো, অন্য কেউ বলবা না কিন্তু, আনিকা বলো। আনিকা বলো তো, Yes, sir. এভরি টিচার এন্ড এভরি স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট নাকি ওয়ার Was ওয়াজ প্রেজেন্ট? present. ওয়াজ Was প্রেজেন্ট, present. হ্যাঁ এই তো হয়েছে আনিকার। নো টিচার এন্ড নো স্টুডেন্ট, এটা আরেকজন বলো, তুমি মিউট করে ফেলো, আরেকজনকে বলার সুযোগ দিই আমি। অন্য কেউ বলবা, যাকে জিজ্ঞেস করবো সে বলবা। ছেলে একজনকে জিজ্ঞেস করি, ইফতেখার আসো তো লাইনে, ইফতেখার আসো। জি স্যার। নো টিচার এন্ড নো স্টুডেন্ট ইজ অথবা আর রেসপন্সিবল ফর ইট, বলো তো কি হবে? স্যার আর হবে। কেন আর হবে? সিঙ্গুলার না, নো টিচার। কোন শিক্ষক এবং কোন ছাত্রছাত্রী এই বিষয়টার জন্য দায়ী ছিলেন না। তাহলে নো থাকলে, ইচ থাকলে, এভরি থাকলে বা নো থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এখন তুমি বলো তো, ইজ বা আর এর মধ্যে কে সিঙ্গুলার? Is singular. ইজ সিঙ্গুলার, তাহলে তুমি কি আর দিবা না ইজ দিবা? ইস হবে। ইজ হবে, তাহলে আরটা ভুল হয়েছে, তুমি মনে হয় বুঝতে পারো নাই। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব হবে। আরেকবার ট্রাই করো পরেরটা। নো ফার্মার এন্ড নো লেবারার গোস অথবা গো টু ফিল্ড ইন দ্য রেইনি ডে। কি করে না, বৃষ্টির দিনে কি করে না, মাঠে যায় না কোনো ফার্মার, কোনো কৃষক এবং কোনো লেবাররাই, কোনো শ্রমিকরাই। তাহলে আমরা গোস দিব না গো দিব? আমরা গোস দিব। আচ্ছা, কারণ কেন গোস দিব? কারণ গোসটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব, গো দিলে প্লুরাল হয়ে যাবে, কাটা হয়ে যাবে। আমাদের মনে রাখতেই হবে যে ভার্বের সাথে আসবে যে ইএস যুক্ত হলে সেটা কি হয়, সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? সিঙ্গুলার হয়। সিঙ্গুলার হয়। মাশাআল্লাহ, ধন্যবাদ সবাই। আচ্ছা, তাহলে এন্ড দ্বারা 5 হয়ে গেছে, তো এন্ড দ্বারা আরেকটা যেহেতু আছে, চলো সেটাও শিখে ফেলি, সেটা আর বাদ রাখবো কেন, তারপর আমরা একটু প্র্যাকটিস করব। ঠিক আছে, এন্ড দ্বারা পরে প্র্যাকটিস করব। আচ্ছা, এবার চলো আমরা তাহলে 6 নাম্বারটা করে ফেলি। এন্ড দ্বারা যুক্ত একাধিক সাবজেক্ট, সিঙ্গুলার অথবা প্লুরাল ক্ষেত্রে যেটাই হোক, এন্ড এর পূর্বে নো বা নট ব্যবহৃত হলে এন্ড এর পূর্বের সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুসারে ভার্বটা কি হবে, ভার্বটা বসবে। ঠিক আছে, আবারও কথাটা বুঝাই দিই, দেখো এখানে তাজু এন্ড নট হিজ গার্ল আছে, তো এখানে কি বলা হয়েছে, এন্ড দ্বারা যুক্ত একাধিক সাবজেক্টের ক্ষেত্রে এন্ড এর পরে পূর্বের নো বা নট ব্যবহৃত হলে, এন্ড এর পরের যে সাবজেক্ট দেখো হিজ গার্ল, এটার আগে নট ব্যবহার হয়েছে, ব্যবহৃত হলে এন্ড এর পূর্বের সাবজেক্ট ও নাম্বার ও পার্সন অনুসারে ভার্ব হবে। মনে রাখতে হবে, এন্ড এর পূর্বের নাম্বার পার্সন অনুসারে ভার্ব হবে। এই জায়গায় আমরা এই বাক্যটা থেকে বিষয়টা একেবারে ক্লিয়ার করব, টেনশনের কোনো কারণ নাই। তাজু এন্ড নট হিজ গার্ল, তাজু কিন্তু তার বালিকা না, তাজুর কথা বলা হয়েছে, তার বালিকা না বা তার মেয়ে না। হ্যাজ হেল্পড হিম, হেল্প মি মানে আমাকে সাহায্য করেছিল। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, পরবর্তী যে সাবজেক্ট হিজ গার্ল আছে তার আগে নট ছিল, তাহলে যেহেতু নট এখানে আছে পরবর্তী সাবজেক্টের পরে, এন্ড এর পরবর্তী সাবজেক্টের পরে, তাহলে এইটাকে কাইটাই দিতে হবে, এটাকে তুমি সাবজেক্ট হিসেবে কাউন্টই করবা না। এন্ড এর পূর্বে যে সাবজেক্টটা আছে সেটাই হবে আমার এই বাক্যের জন্য সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তাজু, তো তাজু হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাজুর সাথে আমরা তাহলে হ্যাজ ব্যবহার করব না হ্যাভ ব্যবহার করব? আমাকে অবশ্যই একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এখন আমরা জানি হ্যাজ এবং হ্যাভ এর মধ্যে হ্যাভ হচ্ছে গিয়ে সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে হ্যাভ ব্যবহার করলে কাটা, আমাদের এখানে হ্যাজ ব্যবহার করতে হবে। আমরা এখানে ভাববো না যে এন্ড দ্বারা তো হিজ গার্ল যুক্ত হয়েছে সেটাকে দিব না, সেটা দেওয়া যাবে না। এবার আসো পরেরটা লক্ষ্য করে দেখি আমরা, দে এন্ড নট উই, তারা কিন্তু আমরা না, তারা এবং আমরা না। এখানে উইল দিলে বোঝা যাবে না, আসলে উইল সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। আমি এখানে ইজ অথবা কি দেই, আর দেই, তাহলে তোমার কাছে বিষয়টা বুঝতে সুবিধা হবে। ইজ অথবা আর অ্যাটেন্ডেড, কি অ্যাটেন্ডিং দ্য মিটিং, অ্যাটেন্ডিং দিতে হবে, অ্যাটেন্ডিং DING, অ্যাটেন্ডিং দ্য মিটিং, এভাবে আমি দিলাম। এবার লক্ষ্য করে দেখো, তারা এন্ড নট উই, আমরা না, এখানে ইজ আছে, আর আছে, অ্যাটেন্ডিং দ্য মিটিং আছে, এখানে তাহলে পরবর্তী সাবজেক্টের আগে নট আছে, তাহলে আমরা এই সাবজেক্টটাকে কাউন্টই করব না। আমাদের মূল সাবজেক্ট এখন হয়ে যাবে
প্রথম যে সাবজেক্ট দে ছিল সে, তাহলে দে হচ্ছে গিয়ে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমরা প্লুরাল ভার্ব দিব, এখানে আমরা ইজ দিলে কাটা এখানে দিতে হবে আর। বুঝতে পেরেছি আমরা? এখন আমরা একটু অন্যভাবে বুঝবো, তাহলে বিষয়টা বোঝাটা তোমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখো, আমি যেহেতু এখানে নট বলেছি, আমি কিন্তু এখানে বলেছি নট দুইবারই। নট বলার অর্থ কি? আমি আমাদের কথা বলছি না, শুধু তাদের কথা বলছি, আমাদের কথা বলছি না, বা আমার কথা বলছি না, বা তার কথা বলছি না। তাহলে কাকে গুরুত্ব দেওয়া হয়েছে? এখানে তাদের কথা বলা হয়েছে। এখানে তাজুর কথা বলা হয়েছে, তার বালিকাদের কথা বলা হয়নি, তাহলে তার বালিকা এমনি কাটা হয়ে গেল। তো তারা যেহেতু অটোমেটিক্যালি কাটা হয়ে গেছে, তাহলে এখানে সাবজেক্ট প্রথমটা। যদি তোমরা এটা বুঝে থাকো, তোমরা আমাকে বলো সবাই যে 3 নাম্বারটা কি হবে। ঠিক আছে, 3 নাম্বারটা কি হবে সবাই বলো না। আমি ফারহানা আফরোজকে ডাক দিচ্ছি। ফারহানা আফরোজ, তুমি আসো তো প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। ফারহানা আফরোজ আসো। এসেছো ফারহানা আফরোজ? জি স্যার। ফারহানা আফরোজ, আগে বাক্যটা একটু ভালো করে পড়ো। ইউ অ্যান্ড নট জাহিদুল রেসপন্সিবল ফর ইট। তুমি কিন্তু জাহিদুল না এই বিষয়টার জন্য দায়ী। বলো আমরা কি আর দিব না ইজ দিব? আর হবে। আচ্ছা, তুমি আর কেন ব্যবহার করেছো? তুমি কি জাহিদুলকে সাবজেক্ট ধরেছো, নাকি ইউ কে ধরেছো, নাকি দুইজনকে একসাথে ধরেছো? ইউকে ধরেছে। মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলেছো। ইউ কে কেন ধরেছো? কারণ নট জাহিদুলকে কি করতে হবে? কাটা দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা প্লুরাল, ইউর সাথে প্লুরাল ভার্ব হয়, আর হয় সব সময়। তাহলে আমরা এখানে আর দিব, ইজ কাটা। বুঝতে পেরেছো সবাই? এবার সবাই বলো তো, তোমরা সবাই কি তাহলে এটা বুঝতে পেরেছো, এই 6টা রুলস? জি স্যার। আচ্ছা, সহজ ছিল তাই না? তো এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো প্রচুর প্র্যাকটিস করা। এই যে 6টা স্ট্রাকচার বলেছি, এগুলো তোমাদের অবশ্যই অবশ্যই 100% খাতায় নোট করতে হবে। এবং স্যার ক্লাসগুলো শুরু থেকে ইউটিউবে দিবেন না? শুরু থেকে সব ক্লাস ইউটিউবে দেওয়ার চেষ্টা করা যাবে না। সব ক্লাস তো দেওয়া যাবে না, যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস সেগুলো ইউটিউবে দিয়ে দিব। এই ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে, ঠিক আছে? স্যার তো এটা স্ক্রিনশট নিলে নিবা তো না, স্ক্রিনশট নিবা। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমি বলছি তোমাদের যে আমরা নিয়মগুলো করার পাশাপাশি আমরা কি করব, বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেন সলভ করব। তো আজকে বোর্ড কোশ্চেন সলভ করছি না, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে থাকবে বোর্ড কোশ্চেন সলভ। আজকে প্রথম পর্ব। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে পরীক্ষাতে, অ্যাডমিশন পরীক্ষাতে এই সকল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কয়েকটা প্রশ্ন এখানে সলভ করব। এগ্রিমেন্ট এন্ড ডিসএগ্রিমেন্ট অ্যাডমিশন প্রিপারেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলেছি তোমাদের এই 499 টাকার এই কোর্সে কি থাকবে, সবকিছু থাকবে। অ্যাডমিশন রিলেটেড টপিক থাকবে এইচএসসি দের, তারপরে তোমাদের কি থাকবে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিন্তু আমি কমপ্লিট করে দেবো। তো তোমরা কি করতে পারো, এখানে সবকিছু কিন্তু একটা কোর্সে পেতে পারবে। এই জন্য আমার সাথে নিয়মিত প্র্যাকটিস করতে হবে তোমাদের। ওকে, নিয়মিত প্র্যাকটিস করবা, তাহলে দেখবো অল ইন ওয়ান হচ্ছে। তো এখানে দেখো প্রথম রুলস যেটা ছিল বা প্রথম এক্সাম্পল যেটা আমরা করব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাধারণ নিয়ম হলো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ নাম্বার ও পার্সন ভেদে আই এর সাথে কি হবে, এম এস হ্যাভ হবে, হি হলে ইজ ওয়াজ হ্যাজ হবে। এগুলো আমাদের ফলো করে বাক্য গঠন করতে হবে। তাহলে এখানে দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এই যে বাক্যটা আমরা এখানে করব, ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 4 টাইমস। এটা কিন্তু একটা বোর্ডে আসছে, ব্রাজিল হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 4 টাইমস। কোনটা আসলে সঠিক হবে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এরকম পরীক্ষাতে সিমিলার ওয়ার্ড থাকবে, সিমিলার সেন্টেন্স থাকবে, আমাদের দেখে মনে হবে যে সবগুলোই মনে হয় সঠিক হতে পারে, এরকম আমাদের কাছে মনে হতে পারে, ঠিক আছে? কিন্তু সবগুলো কিন্তু সঠিক না, কোথাও না কোথাও অবশ্যই ভুল আছে। আমরা খুব মনোযোগ সহকারে এগুলো দেখবো, দেখে পরে সঠিকটা সিলেক্ট করব। তো এই 4টা থেকে আসলে কোনটা সঠিক হতে পারে আমরা বোঝার চেষ্টা করি। চলো উল্টো দিক থেকে বোঝার চেষ্টা করি। ব্রাজিল দেখো একটা দেশের নাম, আমি বলেছি ব্রাজিল একটা দেশের নাম, তাহলে সাবজেক্ট অনুসারে ভার্ব আমরা সিঙ্গুলার করব, হ্যাভ কিন্তু সিঙ্গুলার না। তাহলে ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ, এটা কাটা, এটা হবেই না। আমরা এটাকে কি করে দিলাম, কেটে দিলাম। এবার আসো, এটা যেহেতু হবে না, এইটা কি হইতে পারে কিনা এটা একটু ফলো করি আমরা। ব্রাজিল হ্যাজ ওন ওয়ার্ল্ড কাপ 4 টাইমস। অনেকের কাছে মনে হবে হ্যাঁ এটা একেবারে রাইট দিয়ে দিই, হ্যাজ আছে, সিঙ্গুলার হ্যাজ আছে যেহেতু সিঙ্গুলার ভার্ব, তাহলে এটাই হবে 100%। বন্ধুরা আমি তোমাদের বলতে চাচ্ছি এটা হবে না। কেন হবে না? ওয়ার্ল্ড কাপ একটা ইন্টারন্যাশনাল কাপ, এই ওয়ার্ল্ড কাপের যদি আর্টিকেল দেওয়া না হয় তাহলে কোনোদিনও বাক্যটা কারেক্ট না। তাহলে দেখো তোমাকে সঠিক বাক্য সিলেক্ট করতে বলেছে, যে শুধু যে ভার্বে ভুল হবে তা না, তোমাকে নাউনও ভুল করে দিতে পারে, তোমার মনোযোগ যেখানে থাকবেই না। তুমি পরীক্ষাতে এটা রাইট দিয়ে চলে আসলা, কিন্তু এটা রাইট ছিলই না, কারণ এখানে আমরা ওয়ার্ল্ড কাপের আগে দা ব্যবহার করিনি, এটা বড় একটা ভুল কিন্তু। তাহলে আর্টিকেলের ব্যবহারটা এখানে আছে, তাহলে এটাও নিতে পারি না আমরা, এটাও কাটা। এবার আসা যাক প্রথমটাও হতে পারে না, কারণ এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? এইটা কারেক্ট একেবারে। ব্রাজিল হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 4 টাইমস। 4 বার ব্রাজিল কি করেছে, বিশ্বকাপ জিতেছে। তো তোমরা কি সবাই বুঝতে পেরেছো কেন এখানে বি নাম্বারটা কারেক্ট? সবাই কি বুঝতে পেরেছো?
জি স্যার। আচ্ছা এখন ধরো আমি যদি এখানে টাইমের আগে এসটাকে তুলে দিতাম তাহলে বলো তো এই বাক্যটা কি সঠিক কিনা? No, sir. তাহলে আবার ভুল হয়ে যাবে। তো পরীক্ষাতে দেখবে এরকম দিয়ে দিবে, তোমার হয়তো বা এমন একটা বাক্য দিয়ে দিচ্ছে সব ঠিক আছে, টাইমের জায়গায় এস দিল না, তোমার কাছে মনে হবে যে এটাই সঠিক, কিন্তু তুমি টাইমের জায়গায় যে এস দিল না 4 বলার কারণে তুমি খেয়ালই করো না। এই জন্য খুব চোখ কান খোলা রাখতে হবে, বিশেষ করে চোখ ভালো করে এবং মনোযোগটা ঠিক মতো দিতে হবে। একই রকম মনে হবে সব, কিন্তু সব কারেক্ট না। এবার তোমরা এই নিচের বাক্য থেকে ভুল অংশটা তোমরা আমাকে চিহ্নিত করে দিবা যে নিচের বাক্যতে কোথায় ভুল। বলো, টমেটোস গ্রোস অল ইয়ার লং ইন চায়না, এখানে কোথায় ভুল আসলে বলো তো, কোথায় ভুল বলো? টমেটো গ্রোস হবে। হ্যাঁ এখানে টমেটোতে ভুল। দেখো কেন টমেটোতে ভুল, কারণ যেহেতু আমি গ্রোর সাথে এস কে যুক্ত করেছি তাহলে টমেটোটাকে হইতে হবে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার, তাহলে টমেটোস যেহেতু দিয়ে দিয়েছি তাহলে এটা ভুল, তাহলে এই নাম্বারটা ভুল। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? মাত্র এখন আমরা ইস দিয়ে একটা এক্সাম্পল করেছি, তোমরা সবাই আমাকে বলবা ইস দিয়ে যেহেতু মাত্র করাইছি সবার কিন্তু পারা হচ্ছে। এক্সাম্পলে বলো। স্যার উপরে যদি বলা হয় যে গ্রোস এ ভুল আছে তাহলে কি হবে? মানে হ্যাঁ গ্রোস তাহলে তো এটা টমেটোস গ্রো লিখলে গ্রো। আচ্ছা এখানে আচ্ছা প্রশ্ন, সবাইকে প্রশ্ন করছি, দেখো তোমরা একটু ভাবো এবং অ্যানসারটা কি হতে পারে ট্রাই করো, তো কমেন্টেও ট্রাই করো যারা ইউটিউবে দেখছো। ইচ বা এভরি বাক্যের সাবজেক্টের স্থানে থাকলে তারা এন্ড দ্বারা যুক্ত হলে ভার্ব সবসময় সিঙ্গুলার, মাত্র শিখাইছি কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, মাত্র শিখাইছি। এখান থেকে কোনটা সঠিক হইতে পারে বল? আচ্ছা এখানে না সবই সঠিক মনে হয়, যেমন হ্যাড ব্যবহার করেছি তো ভার্ব দেখে তুমি বুঝতে পারবে না, এখানে ভুল আছে অন্য জায়গায়। তোমরা বুঝতে পারবে না, না আমি তোমাদের বুঝাই দিলে বুঝতে পারবা। দেখো ভার্ব কিন্তু এখানে জাস্ট হেড না, ভার্ব জাস্ট এখানে কি না হেড না, ঠিক আছে? এখানে হেড সবার জায়গায় আছে, সব পার্সনে হেড হইতে পারে, এখানে অন্য জায়গায় ফুল। এখানে ঝামেলাটা কোথায় জানো? ঝামেলাটা হচ্ছে এই বুকসের ভিতরে। কোথায়? বুকসের ভিতরে, ঠিক আছে? এখানে দেখো দেয়ার বুকস, তাদের বইগুলো বলা হয়েছে, তাদের বইগুলো, তাহলে এখানে সাবজেক্ট অনেকগুলা, তাদের বইগুলো, তাই না? তাহলে এটা হতে পারে না দেয়ার বুকস। এখানে কি বলা হয়েছে? ভার্ব সিঙ্গুলার হবে ইটস বুকস, এটার বইগুলো, এটাও হবে না, কিন্তু এখানে ইটস বুকস বলা যায়, ইটস বুকস এটা একটা বই, এটা বইগুলো, এখানে এই ইটের সাথে যে আমরা এস দেই নেই এটাই জন্য কারেক্ট হবে, আর অন্য সবগুলো বাক্য ইনকারেক্ট। এই ইটের সাথে অ্যাপোস্ট্রফি দেওয়ার অর্থ একটা, ইটের সাথে এস লেখার অর্থ একটা, কিন্তু এখানে দেওয়া হয়েছে, এই জন্য কোনো বাক্যকে আমরা কারেক্ট হিসেবে কাউন্ট করতে পারবো না, আমরা জাস্ট এই যে সি নাম্বারটা আছে সি নাম্বারটাকে কারেক্ট হিসেবে কাউন্ট করতে পারবো। ইচ অফ দিস ক্যাম্পেইনস হ্যাড ইটস বুকস কি আর ইট হ্যাড, এটা হবে গিয়ে কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম পর্ব, আশা করি তোমাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যদি পরবর্তী পর্বটা তোমরা পেতে চাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড পার্ট, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বেসিক ইংলিশকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। যদি আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।